শনিবার মানে কিন্তু আমরা চলে আসি টলি কথার এপিসোড নিয়ে সেলিব্রিটিদের সাথে জমিয়ে আড্ডা দিতে এবং তাদের অজানা কিছু তথ্য জানতে। আজ আমাদের সঙ্গে এমন একজন রয়েছে যাকে কিন্তু আমরা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে দেখছি। এক কথায় বলা যায় তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রির সম্রাট। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার পরিচিত সম্রাট মুখার্জি। সম্রাটদা, ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ সো মাচ। টলি কথাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। ১ম এই যেটা জানতে চাইবো যে তোমাকে আমরা বহুদিন ধরে দেখছি অ্যাক্টিং ওয়ার্লড এ। আর সেখান থেকে আজকাল অনেক নতুন অ্যাক্টরদের দেখছি যে তারা অভিনয় করছেন এবং অভিনয় করতে, করতে তারা মুম্বাই চলে যাচ্ছেন বা বম্বেতে কাজ করা শুরু করছেন। সেখানে তোমার কেরিয়ার শুরুই হয়েছে বম্বে থেকে। আর এখন তুমি এত বছর হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো। তো এই জার্নিটা কিভাবে? দেখো, আমার ক্যারিয়ার শুরু করেছিলাম কলকাতাতে, কিন্তু নট অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি মডেল হিসাবে কলকাতায় আমার ক্যারিয়ার শুরু করি। ১৯৯৪ সালে আমি মিস্টার কলকাতা হই। ৯৬ সালে আমি মিস্টার ইন্ডিয়া ফাইনালিস্ট হই। তো আ তারপরে কি হয় যে, আ আমার মনে হয় যে কলকাতায় ঠিক এক্সাক্টলি এক্সপোজারটা পাচ্ছিলাম না মডেলিং এর দুনিয়ায় আরকি। মানে তখন কলকাতায় মডেলিং এর দুনিয়াটা এত এত আ মানে ফ্লারিশ করেনি আরকি। তো যার জন্য আমার মনে হলো যে আমি বম্বে যাব। বম্বেতে গিয়ে কি হলো, আমার ভালো, ভালো ডিরেক্টরদের সাথে আলাপ হয় এবং সেই সময় বেশ কয়েকটা ভালো প্রোডাকশন হাউসের সাথে কাজ করতে পারি এবং আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করি বম্বেতে। এবার আ এবং সেই সময় আরকি আমার সৌভাগ্য যেটা, সেটা হচ্ছে যে শুধু যে ক্যামেরার সামনে কাজ করেছি তা নয়, ওই ক্যামেরার পেছনে সামনে মিলিয়ে মিশিয়ে কাজ করেছি। আ এবং এক্সপোজারটা, বম্বের এক্সপোজারটা যেটাকে বলে, তো আমরা সবাই জানি যে কি সাংঘাতিক একটা এক্সপোজার। তো সেই এক্সপোজারের জায়গা থেকে রামগোপাল ভার্মা, কেসি বোকাডিয়া, আম রাজত মুখার্জি, আম আ রাজ কৌশল, এরকম ধরনের একদম স্টলওয়ার্টস দের সাথে, মানে যারা বিজ্ঞাপন দুনিয়ার স্টলওয়ার্টস বা যারা সিনেমার দুনিয়ার স্টলওয়ার্টস, এদের সাথে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করার সুযোগ পেয়েছি। তারপরে হঠাৎ করে একদিন খুব কোইন্সিডেন্টালি একটি ডাক পেলাম আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে, ওদের একটি ডিপ্লোমা ফিল্মের জন্য। সেই সূত্রে কলকাতায় আসা। কলকাতায় এসে হঠাৎ করে আমার একজন মেকআপ আর্টিস্টের সাথে আলাপ হয়। খুব নামকরা মেকআপ আর্টিস্ট আজাদ আহমদ। উনার সাথে আলাপ হয়। উনি বলেন যে, "তুমি সম্রাট বম্বেতে কি করছো? কলকাতায় একদম মার্কেট ফাঁকা পড়ে আছে। আ কোনো হিরো নেই মার্কেটে।" সেই সময় আরকি সবে তাপসদা বা চিরঞ্জিত দা তখন সবে আরকি হিরোর জায়গাটা থেকে আস্তে, আস্তে সরছে আরকি। একমাত্র বুম্বাদা ছিলেন। তো সেই সময়টা উনি বললেন যে, "তুমি যাও, গিয়ে অঞ্জন চৌধুরীর সাথে দেখা করো। উনি একটি নতুন নায়ক খুঁজছেন। উনার ছেলের বউকে লঞ্চ করবেন বলে।" এই ২০০২ সালে আমার কলকাতায় আসা এবং আম এই ডিপ্লোমা ফিল্মটা করতে আসা, এবং অ্যাক্সিডেন্টালি অঞ্জন চৌধুরীর সাথে আলাপ হয় এবং উনি আমার পোর্টফোলিও দেখে সঙ্গে, সঙ্গে বলেন যে, "ইয়েস, তুমি আমার পরের ছবিতে কাজ করছো।" আমি তো ১ম এ বিশ্বাসই করতে পারছিলাম না যে এরম করে আবার চান্স পাওয়া যায় নাকি? আমার আইডিয়া ছিল যে অডিশন দিতে হয়, আরো অনেক কিছু করতে হবে, তবে গিয়ে সুযোগ পাবো। তো অঞ্জনদা বললেন যে, "না, আমি তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেছি। তুমি মডেলিং করতে এবং তার সাথে, সাথে তোমার পোর্টফোলিওটাও দেখলাম। ভীষণ ইমপ্রেসিভ লেগেছে। তুমি আমার পরের ছবিটা করবে কিন্তু।" তো এইভাবেই আমার বম্বে থেকে আবার শিফট করে টোটাল তল্পি-তল্পা গুটিয়ে আরকি সেই ফ্ল্যাট-ট্যাট সব ভাড়া করে ফেলেছিলাম। সব ছেড়ে-ছুড়ে আবার কলকাতায় আসা এবং সিনেমায় কাজ করা শুরু করা। তো এইভাবে আরকি মানে তুমি যে বললে বম্বে থেকে জার্নিটা কেন শুরু করলাম? এই মানে কলকাতা, বম্বে আবার কলকাতা, এই জিনিসটা হয়েছে। তবে এতদিনের কেরিয়ারে আমরা তোমাকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখেছি। তো ওই চরিত্রগুলোর মধ্যে কোন চরিত্রগুলো এমন আছে যেগুলো তোমার মনে জায়গা করে নিয়েছে বা তোমার মনে নাড়া দিয়েছে? দেখো, আমার যেটা মনে হয় যে আ মানে টেলিভিশনে যে মানে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা ভীষণ আটকে পড়ি। ফার্স্ট হচ্ছে আমরা টাইপ কাস্টেড হয়ে যাই এবং দ্বিতীয়ত হচ্ছে যে টেলিভিশনে খুব বেশি কমপ্লিকেটেড চরিত্র আমরা দেখতে পাই না। আর ভালো ছেলে, নয় খারাপ ছেলে, ভালো মেয়ে, নয় খারাপ মেয়ে। এই দুটো, মানে ভালো আর খারাপ হয়। এবারে এই যে ভালোর মধ্যে কিছু খারাপ আছে, খারাপের মধ্যে কিছু ভালো আছে, এই ধরনের চরিত্র পাওয়া খুব ডিফিকাল্ট হয়। কিন্তু I have been lucky যে আমার টেলিভিশনের ক্যারিয়ার গ্রাফে, আমি টেলিভিশনে যতগুলো কাজ করেছি, একেবারে শুরুর দিন থেকে আমি আমি আমার ১ম সেইভাবে বড় ব্রেক হচ্ছে রবি ওঝার হাত ধরে 'মোহনা'। 'মোহনা' চরিত্রটা এমন ছিল যে আমি রিয়ালি আমি অবাক হয়ে গেছিলাম যে
চরিত্রটা কিন্তু টোটালি একটা নেগেটিভ চরিত্র দিয়ে শুরু করেছিলাম আমার ক্যারিয়ার। কিন্তু মানুষটি যখন লাস্ট সিনে মরে যাচ্ছে, মানুষ আমাকে ফোন করে কাঁদছে যে, আমরা চাই না যে তুমি মরে যাও।" মানে এমনভাবে চরিত্রটার মধ্যে সেন্টিমেন্টটা গুঁজে দেওয়া হয়েছিল এবং লোকটি যে খারাপ তার পেছনে একটা সাংঘাতিক স্ট্রং লজিক ছিল। যার জন্য কি হয়েছিল, লোকটা শুধু খারাপ নয়, মানে লোকটা কোনো কারণে খারাপ এবং সেই কারণগুলো তোমার কাছে লজিক্যাল লাগতে পারে, আরেকজনের কাছে ইললজিক্যাল লাগতে পারে। তো সেই মোহনা, তারপরে ধরো আমি বউ কথাকেও করেছি, সেখানেও লোকটি রগচটা লোক, রাগী লোক। আ ব কিন্তু বাট দেন এগেইন যখন আমরা তার ব্যাকগ্রাউন্ড চেক করছি, দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু লোকটির স্ত্রী আরকি তার সাথে ডাবল টাইমিং করেছে এবং পরবর্তীকালে তার যে মেয়েটি, সে সিওর নয় যে সে তার মেয়ে কিনা। হ্যাঁ? তাকে কিন্তু ভালোবেসে সে বড় করছে আ ব এবং তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। এর জন্য লোকটার মধ্যে কিন্তু একটা রাগ বা প্রতিবাদ বা একটা খিটখিটে ভাব চলে এসেছে। তো এই করে আরকি বিভিন্ন চরিত্র এবং টাপুর টুপুরে আমি পারিজাত সেন করেছি। সেখানেও লোকটি ডেঞ্জারাস কিন্তু সাংঘাতিক একজন প্রেমিক লোক আরকি। তো এই করে এই যে ব্যালেন্স, মানে খারাপ ভালোর ব্যালেন্স এবং আ যেকোনো চরিত্রের মধ্যে কমপ্লিকেশন পাওয়া, এই এই কমপ্লিকেটেড চরিত্রগুলো প্লে করার সুযোগ আমি পেয়েছি এবং সত্যি বলতে আমাকে টেলিভিশন সাংঘাতিক একটা সুযোগ দিয়েছে। প্রত্যেকটি চরিত্রই মানে আলাদাভাবে কমপ্লিকেটেড ভাবে তৈরি করা এবং আমি যতগুলো সিরিয়াল করেছি ঠিক ফ্ল্যাট খারাপ বা ফ্ল্যাট ভালো কোনোটাতে করিনি। তো তাই জন্য মানে আলাদাভাবে কিছু বলতে পারব না, কিন্তু ডেফিনিটলি যেই চরিত্রটার জন্য মানুষ আজ অব্দি আমাকে মনে রেখেছেন, সাগর সেন এমন একটি চরিত্র, যেই চরিত্রটি আমার মনে হয় যে মানে ঠিক যেমন গব্বর সিং এমন একটা চরিত্র যে বেচারা আ মানে আমাদের আমজাদ খানও কোনোদিনও তার ঊর্ধ্বে যেতে পারেনি আরকি। তেমন আমারও অবস্থাটা সেরকম যে আমি আরকি মানে আপ্রাণ চেষ্টা করছি যাতে সাগর সেনের ঊর্ধ্বে যেতে পারি। কারণ অনেক সময় রাস্তায় অনেকে আমাকে দেখা হলে বলে, সম্রাট সেন, অ্যা কোনো সময় সাগর মুখার্জি এরকম করে। ইনফেক্ট আমি আমার ছেলের নাম তার জন্য সাগর দিয়েছি। আ মানে আমার এক ছেলের নাম সাগর দিয়েছি ইচ্ছা করেই। কারণ মানে ওই চরিত্রটা এত বড় হিট হয়েছিল যে মানে আমি যেখানে যেতাম আমাকে সাগর বলেই ডাকতো লোকে। তো মানে ডেফিনিটলি ইয়েস, মানে তুমি যদি জিজ্ঞেস করো যে কোন চরিত্রটা সবচেয়ে পছন্দের চরিত্র, ডেফিনিটলি সাগর সেন। তুমি শুধু নিজের কেরিয়ার নয়, অভিনয় জগতে প্রচুর এরকম মানুষ আছে যারা শুরু করছে, তাদের কেরিয়ারও বানাচ্ছ তোমার ইনস্টিটিউটের হাত ধরে। তো সেইখান থেকে তুমি যারা নবাগতরা আসছে অ্যাক্টিং এর দুনিয়ায়, তাদেরকে কি টিপস দেবে? আমি একটাই টিপস দেবো যে ইমোশনাল হলে খালি চলবে না। আমাদের কি হয়, আমি যদি ধরো ক্যামেরা চালাতে চাই, আমি কিন্তু একটা ইনস্টিটিউটে গিয়ে ক্যামেরা চালানো শিখি। আমি ধরো ডিরেকশন করতে চাই। আমি কিন্তু কোনো ডিরেক্টরের আন্ডারে থেকে বা কোনো একটা ইনস্টিটিউট বা ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে ডিরেকশন শিখি। আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই। সব সময় কিন্তু আমার শেখার ইচ্ছা থাকে, প্রবণতা থাকে। কিন্তু দেখা যাচ্ছে যেই ছেলেটির কিছু হচ্ছে না, তার মা আমার কাছে এসে বলছে যে, "দাদা আমার ছেলেটার কিছু হচ্ছে না, দেখুন না আপনাদের লাইনে যদি কিছু হয়ে যায়।" ইটস নট দ্যাট ইজি। অভিনেতারা যারা ভালো কাজ করছেন তারা বছরের পর বছর অনুশীলন, প্রশিক্ষণ, অধ্যাবসায়, ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করার পর কিন্তু তারা আজকে সেই জায়গাটা পেয়েছে। আমাদের মনে হচ্ছে যেন তারা হঠাৎ করে কিছু একটা হয়ে গেল। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদেরও বলি যে, এই ছেলেমেয়েরা নতুন সুযোগ পাচ্ছে, তারাও কিন্তু কেউ নতুন নয়। তারা বহু বছর ধরে চেষ্টা করতে কিন্তু ব্রেকটা পেয়েছে। তোমার মনে হচ্ছে সে হঠাৎ করে বোধহয় ফোকটে ব্রেক পেয়ে গেল, খুব ইজিলি ব্রেক পেয়ে গেল। তা কিন্তু নয়। সে অ্যাকচুয়ালি নিজেকে প্রিপেয়ার করেছে। সে নাচ জানে, সে অভিনয় জানে, তার সঠিক উচ্চারণের ক্ষমতা আছে, মুখস্থ বিদ্যা আছে, শরীরচর্চা করছে। সবকিছু মিলিয়ে সে একটা প্যাকেজ তৈরি হয়েছে বলে আজকে সে স্ক্রিনে আছে। তো আমি বলব সবাইকেই একটা কথা যে, যারা তোমরা মানে ইমোশনালি চার্জড আপ হয়ে আসছো, মানে আবেগপ্রবণিতভাবে আসছো, যে ভাবছো যে মানে আ আমার মধ্যে ব্যাপারটা বোধহয় আছে। আমাকে একটু খালি একটা ক্যামেরার সামনে সুযোগ দিন, আমি পারবো ঠিক করতে। আমি তাদের বলব ডেফিনিটলি আবেগটা খুব দরকার। অভিনয় করতে গেলে আবেগ ছাড়া তো সেটা হবে না। কিন্তু আবেগের সাথে বিজ্ঞানটাও দরকার। আমি কিভাবে নিজেকে ট্রেন করছি, আমি কিভাবে নিজেকে তৈরি করছি। আমি কোন ডিপার্টমেন্ট আর তৈরি হওয়া মানে অভিনেতা হিসেবে তৈরি হওয়া মানে কিন্তু খালি ডায়ালগ বলতে পারা সেটা নয়। তাহলে এত নাটকের দল আছে, হাজার নাট্যকর্মী আছে, তাহলে সবাই মিলে তারা সব স্টার হয়ে যেত। তা হয় না। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। টেলিভিশন বা সিনেমার পর্দায় যদি অভিনয় করতে হয়, পর্দার অভিনয় যদি করতে হয়, তাহলে তোমাকে কিছু টেকনিক্যাল ট্রেনিং নিতে হবে। যে কি করে ডাবিং করা হয়। আচ্ছা তুমি ক্যামেরা যখন ফেস করছো, কত রকমের শটস হয়। ক্লোজ আপ শটে আমি কি জিনিস মাথায় রাখবো, ওভার দ্য শোল্ডার শটে আমি কি জিনিস মাথায় রাখবো, মাস্টার শটে যখন শটটা হচ্ছে তখন আমি অ্যাকশন কন্টিনিউইটি কাকে বলে, আমি অ্যাকশন কন্টিনিউইটি কি করে মাথায় রাখবো।
থেকে শুরু করে সিম্পল একটা নিজের মেকআপ নিজে জানা, থেকে শুরু করে নিজের একটা ড্রেস সেন্স থাকা, যে আমি কোন সিকোয়েন্সে কি ড্রেস পরতে পারি, কোন ড্রেসটা ধরো ড্রেস ডিজাইনার তোমাকে একটা ড্রেস দিয়ে দিচ্ছে যে ড্রেসটা একদম তোমার উপর মানাচ্ছেই না। এবারে তোমার একটা ভয়েস থাকতে হবে যে আমার কিন্তু এই ড্রেসটা মানাচ্ছে না। আমাকে কিন্তু এটাতে ভালো লাগছে না। তো এইটা বলার জন্য তোমার তো শিক্ষাটা দরকার। এই শিক্ষাটা হচ্ছে বেসিক গ্রুমিং, বেসিক ট্রেনিং, বেসিক ডিসিপ্লিন, বেসিক রিহার্সালস, এগুলো দরকার। তো আমি বলব যে যদি ক্যারিয়ার শুরু করতে হয় বৈজ্ঞানিক প্রসেসে শুরু করো। একটা অঙ্ক মেনে শুরু করো। তাহলে দেখবে টেলিভিশন বা সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢোকাটা কিন্তু যতটা কঠিন ভাবছো তোমরা ততটা হবে না। যেহেতু নবাগতদের নিয়েই কথা হচ্ছে তো সে অনেক নায়িকারা রয়েছে যাদের ডেবিউ হিরো তুমি। তো সেই হিসেবে সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? মানে ডেবিউ নায়িকাদের সাথে নতুন, নতুন মেয়েরা তারা কাজ করছে তাদের সাথে কাজের এক্সপেরিয়েন্সটা কেমন তোমার? এটা দারুণ প্রশ্ন। কারণ হচ্ছে যে আ আমার সাথে মানে এই বিগত ২২ বছরে বোধহয় আ খুব কম করে হলেও মানে ৩০ থেকে ৩৫ জন নতুন নায়িকারা কাজ করেছেন। এবং তাদের মধ্যে অনেকজন আছেন যারা এখন সিনেমার পর্দায় এবং টেলিভিশনের পর্দায় সুপারস্টারস আরকি। আ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইয়েস, রোলার কোস্টার রাইড বলতে কি যে উথাল-পাথাল আছে। অনেক সময় নতুনদের সাথে কাজ করতে গেলে দেখা যায় বিরক্ত লাগে যে তাদের মধ্যে হয়তো সেই সিরিয়াসনেসটা নেই। হয়তো দুম করে একটা ব্রেক পেয়ে গেছে। কোনো প্ল্যানিং বা প্রোগ্রামিং ছাড়াই বা প্রপার ট্রেনিং ছাড়াই সুযোগটা পেয়ে গেছে। তো তাই জন্য তাদের মধ্যে সিরিয়াসনেসটা কম। ফ্লোরে হয়তো আসছে আ আ সিনটা মুখস্থ না করেই, আ বা হয়তো দেখা যাচ্ছে নাচের তেমন অভিজ্ঞতা নেই। নাচতে গিয়ে ফল্টার করছে। এরকম দেখেছি। আবার অন দি আদার হ্যান্ড এমন নায়িকাদের সাথে কাজ করেছি যারা সাংঘাতিক শেখার জন্য ক্ষুধার্ত। সবসময় সব সিনিয়র আর্টিস্টদের থেকে জিজ্ঞেস করছে যে, "এটা করছি ঠিক করছি তো? ওটা করছি ঠিক করছি তো?" এরকম। তো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি যে আ মানে আমি কার সাথে কাজ করছি। কারো নাম নেব না। কিন্তু এরকম অনেক নায়িকা পেয়েছি যারা সাংঘাতিক ইন্টেলিজেন্ট, সাংঘাতিক কি বলবো মানে স্বপ্ন দেখে তারা এবং মানে বড় হওয়ার ইচ্ছা থাকা নায়িকা। আবার অনেক নায়িকা দেখেছি যে তাদের কোনো ইচ্ছাই নেই। আ বেসিক্যালি ইয়ার্কি মারতে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং তারা হারিয়েও গেছে আরকি। তো এরকম করে। তো নতুনদের সাথে কাজ করার মজাটা একটা আলাদা এবং মানে আমার মনে হয় যেহেতু আমি একেবারে ছোট, ছোট ছেলেমেয়েদের নিয়ে স্কুল চালাই বা আমার ক্লাসে অনেক ছোট, ছোট ছেলেমেয়েরা থাকে। সেহেতু আমিও আরকি মানসিকভাবে বুড়ো হয়ে যাইনি। যার জন্য আরকি তাদের সাথে যে কমিউনিকেশন লেভেল, সেই কমিউনিকেশন লেভেলটা আমার চিরকালই খুব স্ট্রং উইথ ইয়াংস্টার্স আরকি। মানে যার জন্য আমার কোনদিনই অসুবিধা হয়নি। মানে আমার তরফ থেকে। শুধু মানসিকভাবে না, শারীরিকভাবেও তুমি ভীষণ ফিট। তোমাকে মানে ২২ বছর আগে মানুষ যেভাবে দেখেছে, এখনো সেরমভাবে দেখতে কোনো অসুবিধা হয় না। একই রকম মনে হয়। তো সেই ফিটনেসটার মানে কি টিপস দেবে তুমি যে কিভাবে রেখেছো? সিক্রেটটা কি? আমি বলব দেখো, আমি না সাংঘাতিক কিছু আ আ এক্সট্রিম এ গিয়ে করি না। ধরো এক্সট্রিম ৩ ঘন্টা ধরে এক্সারসাইজ করছি কি ৪ ঘন্টা ধরে এক্সারসাইজ করছি। দিনে ২ বার করে এক্সারসাইজ করছি। এক্সট্রিম করিনি কিছু। এক্সট্রিম করিনি বলেই আজ ধরো নিয়ার টু 35 ইয়ার্স আমি কিন্তু এক্সারসাইজ করছি। এই এত বছর ধরে এক্সারসাইজ করতে পারার মানে কারণটাই হচ্ছে যেই তুমি ধরো খুব বেশি তুমি ধরো আইসক্রিম খেতে ভালোবাসো। এবারে আমি যদি তোমাকে একসাথে ১০ টা আইসক্রিম এট a টাইম খাইয়ে দিই, তুমি কালকে থেকে কিন্তু আইসক্রিমের উপর বিতৃষ্ণা এসে যাবে। বিরক্ত লাগবে। আইসক্রিম দেখলেই বিরক্ত লাগবে। না, না আমি খাবো না। ঠিক সিমিলারলি কি হয়, ছোট, ছোট ছেলেমেয়েরা যখন এক্সারসাইজ করা শুরু করে, এমন এক্সারসাইজ করা শুরু করল যে তার ৫ বছরের মাথায় এক্সারসাইজ করাটা একটা ক্লান্তিকর কাজ মনে হওয়া শুরু হলো। তো তোমাকে এমনভাবে স্পেস আউট করতে হবে এক্সারসাইজটা যাতে তুমি ৩০ বছর ধরে এক্সারসাইজ করতে পারো কি ৪০ বছর ধরে এক্সারসাইজ করতে পারো। তো আমি কিন্তু এখনো ধরো ১ থেকে সোয়া ঘন্টা আমি কিন্তু রেগুলার এক্সারসাইজ করি এবং আমার বাড়িতে কিন্তু ইনবিল্ট মানে ইন হাউস জিম আছে। আমাকে কোথাও বাইরে এই যে বর্ষাকাল আসুক কি এই যে কোভিড এর সময় সবাই বাড়িতে বসেছিল, আমি কিন্তু আমার বাড়িতে এক্সারসাইজ করছিলাম। আমার একটি টোটাল ফ্লোর ডেডিকেট করা আছে হচ্ছে আ ইকুইপমেন্টস নিয়ে। মানে তোমার দেখলে মনে হবে একদম একটা পেশাদারি একটা আম জিমের মধ্যে তুমি ঢুকে পড়েছো, এরকম। এবং আমি কিন্তু ওই টাকাটা ওইখানে ইনভেস্ট করেছি। মানুষ যেমন বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে অন্যান্য ধরো গাড়ি কিনছে, কি অন্য কিছু কিনছে, শখের জিনিস কিনছে। আমার কিন্তু শখের জিনিস এইগুলো। তো এই এক্সারসাইজ করাটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। দ্বিতীয়ত হচ্ছে খাওয়াটা। যা হাতের কাছে পেলাম সেটাই মুখে গপগপিয়ে ঢুকিয়ে নিলাম, সেটা করলে কিন্তু চলবে না। তোমাকে ভাবতে হবে যে তুমি খাচ্ছটা কি? এই খাবারটা কি তোমার শরীরের জন্য ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ইয়েস, আমি জানি যে হাতের সামনে বিরিয়ানি পেলে তখন আর এই ব্রেইনটা কাজ করে না। তখন মনে হয় যে খেয়ে নিই। কিন্তু ইয়েস, বিরিয়ানিটা খাবে। আমিও বিরিয়ানি খাই। আমিও ফ্রাইড রাইস খাচ্ছি, আমিও চিলি চিকেন খাচ্ছি, আমিও বিভিন্ন রকমের উল্টোপাল্টা খাবার খাচ্ছি। কিন্তু সেটা হতে হবে একটা চিট। মানে তোমার ধরো সপ্তাহের মধ্যে ১ দিন কি ২ দিন তুমি
করে ফেললে এটা। কিন্তু বাকি সপ্তাহটা কিন্তু তোমাকে খুব অল্প ভাত, যেমন আমি যেমন এখন মানে ধরো লাস্ট ১০ বছর ধরে আমি রাত্রিবেলা কোনো ডিনারই করি না প্রায়। আমি রাত্রিবেলা কিছু সেদ্ধ চিকেন খেলাম, কি একেবারে ধরো স্যুপ খেলাম। কোনো মানে সলিড ফুড খেলামই না, এরকম করি। আবার দুপুরবেলাটা ধরো ব্রাউন রাইস খাচ্ছি আমি। একেবারে পাতলা ডাল এবং পাতলা ঝোল বা যাই খেলাম আরকি যদি বাড়িতে থাকি। এবং যদি শুটিং এ যাই সেই ক্ষেত্রে একেবারে একটা ছোট্ট কোনো একটা মানে প্যাকেজড ফুড নিয়ে যাই। আমি শুটিং এর খাবার কিন্তু খাই না। তো এই যে খাওয়া-দাওয়া, এক্সারসাইজ আর সবার শেষে যেটা আমার বন্ধুদের বলি সেটা হচ্ছে মন। মনটাকে তরতাজা রাখতে হবে। পিএনপিসি করা, অন্যের নামে বদনাম করা, বা কাউকে ক্ষতি করব এই প্ল্যান করা। তুমি যদি পজিটিভ থাকো আমার মনে হয় তার থেকে বড় ক্রিম বা তার থেকে বড় লোশন বা তার থেকে বড় ফেসিয়াল পৃথিবীতে আর কিছু হতে পারে না। তুমি নিজের কাজ নিয়ে থাকো, নিজে ব্যস্ত থাকো, অন্যের জীবন ভাঁড়মে যায়। অন্যে কে কটা বিয়ে করছে, কে কটা প্রেম করছে, কে কতগুলো বাড়ি কিনে ফেললো, কে কতগুলো গাড়ি কিনে ফেললো, কার কত নাম হলো, ভাঁড়মে যায় সবাই। তুমি খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। তোমার ক্যারিয়ার, তোমার এগোনো, তোমার পেছনো, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা, তোমার প্যাশন, তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। দ্যাটস অল। তুমি যদি এই নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকো দেখবে তোমার চেহারা গ্লো করছে। কিচ্ছু ক্রিম লাগাতে হচ্ছে না। আমি তো ভুলে গেছি কবে লাস্ট পার্লারে গেছিলাম। আমি বোধহয় আমার বিয়ে হয়েছে এই ২৩ বছর আগে। আমার আমার মনে হয় এই লাস্ট ওই বিয়ের দিন বোধহয় একবার পার্লারে গেছিলাম। তারপরে আর ২৩ বছর আমি কোনো পার্লারে যাইনি। তো আ সে দাড়ি কাটা বলো, চুল কাটা বলো সব কিন্তু আমি নিজের হাতে করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আ মানে আমার মনে হয় যে পার্লার বা ওই ট্যাবলেটস বা অ বোটক্স এইগুলো কোনো কাজের কথা নয়। তোমাকে খাওয়া-দাওয়া, এক্সারসাইজ আর মন, এই ৩ টেকে একটু ডিসিপ্লিন রাখতে হবে। এই ৩ টে যদি ডিসিপ্লিন রাখা যায়, তুমি চিরযৌবন, চিরসবুজ থাকতে পারবে। যেহেতু ২৩ বছর আগের বিয়ের কথা বললে, তো এখন কিন্তু আমরা মানে ইন্ডাস্ট্রিতে স্পেশালি বিভিন্ন সম্পর্কের ভাঙা-গড়া দেখতে থাকি। তার মধ্যে তোমাদের এতদিনের একটা বিবাহ জীবন আর যথেষ্ট হ্যাপেনিং সেই জীবনটা, মানে তোমাদেরকে ইন্ডাস্ট্রিতে একটা হ্যাপি কাপল বলা যেতে পারে। সেখান থেকে এই যে নিউ যাদের বিয়ে হচ্ছে, নিউ কাপলস দেরকে কি টিপস দেবে? এই রে! উম আমি ম্যারেজ কাউন্সেলর নই। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে দেখো একে অপরের ভুলগুলো মেনে নিতে হবে। আ বা বা মানে হয় না যেটা খুব দামি কথা যে মানে আ মেনে নেওয়াটাকে কম্প্রোমাইজ বলে না। মানে কিছু, কিছু মানে তার দোষ থাকবে, কিছু, কিছু তোমার দোষ থাকবে। সে কিছু ক্ষমা করবে তোমায়, তুমি কিছু ক্ষমা করবে তাকে। এই কম্বিনেশনটা রাখতে হবে এবং কোনোভাবেই এক্সট্রিম এ চলে গেলে চলবে না। মানে খুব রেগে গেলে চলবে না, খুব দুঃখ পেয়ে গেলে চলবে না। কারণ তুমি হয়তো ভাবছো যে এই বউটা বা এই বরটা আমার ঠিক নয়। হয়তো দেখা গেল পরের বরটা যে বিয়ে করলে এর থেকেও খারাপ। তো তাই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে তুমি যে খারাপ জিনিস পেয়েছো তার কোনো মানে নেই। এর থেকেও খারাপ আছে। তো তাই জন্য নিজেকে একটু বুঝিয়ে নাও নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে দুজন যদি বন্ধুর মতো থাকতে পারো খুব ভালো হয়। যদিও বিয়ের ৫ বছর কি ১০ বছর পর আর বন্ধু থাকে না, সেই স্বামী-স্ত্রী হয়ে যায়। টিপিক্যাল যে স্ত্রীর যে কোয়ালিটিস গুলো সেগুলো মেয়েদের মধ্যে ঢুকে যায়। স্বামীর যে কোয়ালিটিস গুলো টিপিক্যাল ঢুকে যায়। আমি বলব যে আ মানে ইজি রাস্তা হচ্ছে তুমি একে অপরের ভুলগুলোকে ক্ষমা করার চেষ্টা করো। যত ক্ষমা করতে পারবে ভুলগুলোকে, ভুল হবে। ডেফিনিটলি ভুল হবে, খিটখিট হবে, আ আ বা ঝগড়াঝাটি হবে। ঝগড়াঝাটি হয়ে আবার আবার প্যাচ আপ হবে। ফার্স্ট হচ্ছে বড্ড এই ক্ষেত্রে শার্প মেমোরি রাখলে চলবে না। তুমি আমাকে আজ থেকে ৬ বছর আগে এই কথা বলেছিলে। আমার আজও মনে আছে। তুমি বিয়ের দিন এই কথাটা বলেছিলে। এত মনে রাখলে চলবে না। আমার একটা সুবিধা আমার খুব শর্ট টার্ম মেমোরি লস এর ব্যাপার আছে। তাই জন্য আমি সব ভুলে যাই। কে কি আমাকে খারাপ কথা বলেছিল, সে আমার বউ থেকে শুরু করে বাইরের লোক অব্দি কে কি খারাপ কথা বলেছিল। অনেক সময় এরকম হয় যার সাথে ঝগড়া হয়েছে তার সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি। খুব হেসে, হেসে কথা বলছি। আরেকজন এসে আমাকে হয়তো মনে করিয়ে দিল যে, "এই এর সাথে তো বিশাল বাওয়াল হয়েছিল তোমার।" আমি বললাম, "তাই নাকি? ভুলে গেছি। কি নিয়ে জানি বাওয়াল হয়েছিল মনেই পড়ছে না।" তো সেইজন্য আমি বলব যে একদম ইজি রাস্তা হচ্ছে এই ক্ষেত্রে মেমোরিটা এত শার্প করো না। এই ক্ষেত্রে যা বউ ভুল করছে বা যা বর ভুল করছে ক্ষমা করে দাও এবং ভুলে যাও। চ্যাপ্টারটা ভুলে গিয়ে আবার এগিয়ে যাও। তবে গিয়েই তোমার কিন্তু একটা লম্বা আ মানে বিবাহিত ক্যারিয়ার বলব, ক্যারিয়ারই বলব। বিবাহিত ক্যারিয়ার থাকতে পারে এবং বাড়িতে যদি শান্তি থাকে তখন দেখবে তুমি বাকি কাজগুলো খুব স্মুথলি করতে পারছো। বাড়িতে যদি অশান্তি থাকে তখন তুমি দেখবে যে সামান্য, সামান্য সাধারণ কাজেও তুমি গিয়ে ফেল করে যাচ্ছ। তাই জন্য খুব দামি প্রশ্ন করেছে ও যে কি করে বিয়েটা ঠিকঠাক রাখা যায়? খুব কঠিন। আমরাও ঝগড়া করি। ঝগড়া করি না তা নয়। কিন্তু আ বা ওই যেটা বললাম যে ঝগড়া করে ওই একে অপরের ভুলটাকে ক্ষমা করে দিতে হবে। তোমার নতুন সিরিয়াল আসতে চলেছে 'আকাশ কুসুম', সেটা নিয়ে যদি একটু বলো।
আ এই 'ওয়ান্স এগেইন' এই চরিত্রটা যেটা আমি একটু আগে ইন্টারভিউতে বললাম যে একটা গ্রে শেডস এর চরিত্র। প্রাথমিক পর্যায়ে মনে হবে যেন এই লোকটা কেন আ এরকম করছে বা কেন আ ছিনিয়ে নিতে চাইছে তার থেকে এই যে মুখার্জি পরিবারের থেকে যে ছিনিয়ে নিচ্ছে বা প্রপার্টিটা কেন ছিনিয়ে নিচ্ছে? কিন্তু যত গল্প এগোবে পড়তে আমরা বুঝতে পারবো যে আ আ কারণ আছে। মানে কি কারণে মানে একটা প্রতিশোধ নেওয়ার কারণে কিন্তু এই ভদ্রলোক মানে একেবারে একটা মিডল ক্লাস ছেলে সে কিভাবে বিজনেসে বড় হয় এবং বড় হয়ে যেই ফ্যামিলিটার এগেইনস্ট এ সে দাঁড়াতে চাইছে, সেই ফ্যামিলিটা কিন্তু ভীষণ প্রতিপত্তিশালী ফ্যামিলি এবং সেই প্রতিপত্তিশালী ফ্যামিলিটাকে যদি কাউন্টার করতে হয়, তার সাথে যদি যুদ্ধ করতে হয়, তাকেও বড় হতে হবে। তো এই ছেলেটি কিভাবে বড় হয় এবং বড় হয়ে কিভাবে এই ফ্যামিলিটাকে আ কাউন্টার করে এবং যুদ্ধ করে এই ফ্যামিলিটির সাথে, এইটা নিয়ে গল্পটা এবং কেনই বা এই ছেলেটি এই মুখার্জি পরিবারের এগেইনস্ট এ এতটা দাঁড়িয়ে আছে। এ এই লজিকটা যখন মানুষের কাছে ক্লিয়ার হবে, তখন কিন্তু আর আমাকে খারাপ লোক নেগেটিভ মনে লাগে। হবে না। তখন মনে হবে এই লোকটা এটা যেটা করছে একদম রাইট করছে। এরকমই করা উচিত ছিল। তো এরকম। তো ওই যেটা বললাম তোমাকে একটু আগে যে আমি সবসময় গ্রে শেডস পেয়েছি। আর গ্রে শেডস টা সবসময় মানুষকে টানে। দেখো আজকে শাহরুখ খানকে আমরা কিন্তু ভালোবাসতে শুরু করেছিলাম 'ডর' সিনেমাটা থেকে। অ্যাকচুয়ালি ঐখান থেকেই কিন্তু আমাদের মেইন ভালোবাসাটা শুরু হয়েছিল। 'বাজিগার', হ্যাঁ? তো আমাদের সবসময় নেগেটিভ জিনিসটা টানে। আজকে জন এব্রাহামেরও ১ম সিনেমা 'জিসিম' সেখানে কিন্তু সে একটা গ্রে চরিত্র করেছিল। তো এরম করে আমরা অনেক ইনফ্যাক্ট অমিতাভ বচ্চনের 'জঞ্জির' যেখান থেকে যে 'জঞ্জির' সিনেমার যেটা থেকে অমিতাভ বচ্চন সো কল্ড অমিতাভ বচ্চন হলেন। তার আগে উনি সিনেমা করেছেন। কিন্তু ওই ছবিটা দিয়ে কিন্তু উনি অ্যাকচুয়ালি সুপারস্টার হলেন আরকি। ওইখানে কিন্তু তখনকার দিনে নায়ক মারামারি করছে, নায়ক মেরে ফাটিয়ে দিচ্ছে, চেয়ারে লাথি মেরে চেয়ার বা 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 ভেঙে দিচ্ছে। এটা কিন্তু তখনকার নায়কদের চরিত্র ছিল না। তখনকার নায়ক কিন্তু নরম-তরম রাজেশ খান্নার জামানা চলছে তখন। তখন ন নায়ক মানেই প্রেমিক মানুষ, নরম-তরম, মিষ্টি করে কথা বলে। তো ওই সময় কিন্তু উনি প্রায় একটা নেগেটিভ চরিত্রই মানে নেগেটিভ ভাবে এসেছিলেন পাবলিকের কাছে। তো ওই অ্যাংরি ইয়াং ম্যান জিনিসটা আমরা যে সারা জীবন শুনে এসেছি, সেই জিনিসটা ক্লিকড একটা 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 ফর্মুলা এবং এই আকাশ কুসুমে এই ফর্মুলাটা নিয়েই আমরা এগোচ্ছি আরকি। এতক্ষণ প্রশ্ন উত্তর তো অনেক হলো। এবার আমি একটা ছোট্ট গেম খেলতে চাই। একটা র‍্যাপিড ফায়ার করব। আমি কয়েকটা শব্দ বলব, সেটা থেকে তোমার যেটা মনে হবে সেটা আমাদের বলো। একদম। ১ম আমি যেটা বলব সেটা হচ্ছে ড্রিম ক্যারেক্টার। ড্রিম ক্যারেক্টার ইস মেঘনাদ বোস। আ এরকম একটি আন্ডারওয়ার্ল্ড এর মানুষ যে এত বড় প্রেমিক হতে পারে, আ 'মোহনা' সিরিয়ালটা আপনারা অনেকেই দেখেছেন এবং মানে আজ অব্দি আমার কাছে ফেসবুকে মেসেজেস আসে যে, "আরেকবার 'মোহনা 2' কেন হচ্ছে না?" এরকম বলে আসে। আ তো সেখানে ওরকম একটি আন্ডারওয়ার্ল্ড এর চরিত্র ওরকম প্রেমিক হতে পারে, এটা বোধহয় একমাত্র রবি ওঝা ভাবতে পারেন। ২য় হচ্ছে চাইল্ডহুড ড্রিম। চাইল্ডহুড ড্রিম দেখো আমার অভিনেতা হওয়ারই ছিল। সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোদিনই ভাবিনি যে এটা হব, ওটা হব ১০ রকমের কথা ভাবিনি। আ আমার বাবা যেহেতু ফিল্মের ফাইন্যান্সার ছিলেন, আমার ছোটবেলা থেকেই আমার বাড়িতে আম বিভিন্ন ফিল্ম স্টারসদের দেখেছি। আম বাংলা ইন্ডাস্ট্রির বলো বা বম্বে ইন্ডাস্ট্রি বলো বিভিন্ন ফিল্ম স্টারসদের আনাগোনা ছিল। তো ছোটবেলা থেকেই তাদেরকে দেখে ভীষণ এক্সাইটিং লাগতো যে তাদের সাথে সবাই ছবি তুলতে চাইছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে চাইছে, আমি একদিন এরকম হব। তো আ অভিনয় করারই ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। তাই আমি বলব না যে আমার মানে স্বপ্নটা অপূর্ণ রয়ে গেছে। আ স্বপ্নটাও সত্যিই পূরণ হয়েছে যে এত বছর ধরে যখন মানুষ সহ্য করেছে আমাকে স্ক্রিনে, ২২ বছর ধরে একটা মানুষকে সহ্য করা কঠিন ব্যাপার। আ আমি I have been lucky যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। তাই মানে চাইল্ডহুড ড্রিম ডেফিনিটলি সত্যি হয়েছে আরকি। বেস্ট মেমোরি। বেস্ট মেমোরি বেস্ট মেমোরি আমার ১ম সিনেমার রিলিজ এবং আ সেই দিন আমি নিজেকে যখন বড় পোস্টার্স এবং বড় হোর্ডিংস এ দেখছিলাম, আমার কাছে অবিশ্বাস্য লাগছিল যে আ যেই দিনটার জন্য এত বছর অপেক্ষা করেছি সেই দিনটা আর দেখো আমি ঠিক মানে ফ্লুকে হিরো নই। আমি প্রপার প্রশিক্ষণ নিয়েছি। সেটা ফাইটে বলো, সেটা ডান্সে বলো, সেটা অভিনয়ে বলো। তো I'm a trained আর্টিস্ট আরকি। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে আমার যে পুরো মানে প্রশিক্ষণ বা আমার যে পুরো চেষ্টাটা এত বছরের চেষ্টা সেটাকে সত্যি হতে দেখেছিলাম। তো সেই দিনটা আজ অব্দি আমার কাছে ভীষণ মানে মেমোরেবল আরকি। তারপর হচ্ছে নাইটমেয়ার। নাইটমেয়ার নাইটমেয়ার আমার নাইটমেয়ার হচ্ছে একদিন সকালবেলা উঠে দেখতে পাচ্ছি যে আমি আর নাচতে পারি না। মিউজিক চলছে কিন্তু কোনোভাবে আমি নাচতে পারছি না। মানে আমার নাচের সমস্ত স্টেপস আমি ভুলে গেছি। কোনো স্টেপস মনে পড়ছে না। এরকম। কারণ আমি নাচতে খুব ভালোবাসি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং ইনফ্যাক্ট আমাকে মানে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমি
ক্যারিয়ার বোধহয় অ্যাজ এ ডান্সার শুরু করেছি বা আমি ডান্সারই ছিলাম তা নয়। আমি কিন্তু ক্যারিয়ার অভিনেতা হিসাবে বা মডেল হিসাবে শুরু করেছিলাম। কিন্তু নাচটা যেহেতু আমার এত ভালো লাগার জায়গা এবং আমি নাচ শিখেছিও, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে নাচটা করতে পারব না এটা আমার কাছে একটা নাইটমেয়ার। লাস্ট হচ্ছে ইনকমপ্লিট ড্রিম বা উইশ। আ ইনকমপ্লিট উইশ আমার ২ টো ছেলে আছে। আমার খুব ইচ্ছে ছিল একটা মেয়ে হোক। সেটা আমার একটা ইনকমপ্লিট উইশ। যদি না হয় সেই ক্ষেত্রে ডেফিনিটলি অ্যাডপ্ট করার চেষ্টা করব। আম দেখা যাক মানে হোয়াট গড হ্যাজ ইন স্টোর আরকি। আম ওইটা আরকি আমার ইনকমপ্লিট উইশ আরকি। আর আর আদারওয়াইজ আমি কোনো কমপ্লেইন করব না। কারণ গড হ্যাজ বিন গ্রেট টু মি। মানে এত ছেলেমেয়েরা আমার আন্ডারে তৈরি হচ্ছে, এত ভালো, ভালো কাজ পাচ্ছি। আম এত ভালোবাসার মানুষ আশেপাশে আছে। এর থেকে বেশি আর মানুষ কি চাইতে পারে? থ্যাংক ইউ সো মাচ সম্রাটদা। কথা বলছিলাম সম্রাটদার সাথে। কিন্তু এবার তোমার থেকে বলতে চাইবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? জিও বাংলার সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের বলবো যে দেখতে থাকুন এরকম চাটপাটা নিউজের জন্য। কারণ আমাদের অনেক অজানা তথ্য আপনাদের কাছে জিও বাংলা তুলে আনে এবং অনেক আর্টিস্টদের ব্যাপারে অনেক inquisitiveness থাকে যে অনেক অজানা জিনিস থাকে যেগুলো আমরা হঠাৎ করে এরকম টক শো এর মধ্যে দিয়ে জানতে পারি। তো আপনারা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন জিও বাংলা। আর এরকমই টলি কথার নতুন, নতুন এপিসোড দেখতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ৬ টায় নজর রাখুন জিও বাংলার পর্দায়।